Good evening friends, welcome to MH Education Lab Ranking 1 Searching WBCS চ্যানেল। এখানে তোমাদের জন্য মানডে টু স্যাটারডে বিভিন্ন সময়ে ক্লাস রাখা হয়েছে। তোমরা সেই ক্লাসগুলি ফলো করতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করো যাতে তোমাদের কাছে ভিডিও আসার সাথে সাথেই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ওকে, আজকে দেখো, আজকে পলিটির ক্লাসে আমি একটা মক টেস্ট অ্যারেঞ্জ করেছি। তোমরা অনেকেই কমেন্ট বক্সে লিখেছো যে মক টেস্টের দরকার আছে এবং আমি নিজেও এটা রিয়েলাইজ করেছি। সেই জন্য আমাদের যে টিম, সেই টিমটা টোটাল আমরা প্রত্যেকজনই ভেবেছি যে প্রত্যেক ক্লাসের শেষে আমরা একটা করে মক টেস্টের আয়োজন করব, ঠিক আছে? তো এই মক টেস্টটা যেহেতু আমি আগে থেকে অ্যানাউন্সমেন্ট করিনি, তো এটা একটা সারপ্রাইজ টেস্টের মতো হচ্ছে। তো দেখবে এটি খুবই হেল্পফুল হবে আগামী দিনে WBCS মেন্স পরীক্ষার জন্য বা WBCS প্রিলি এবং অন্যান্য যে সমস্ত পরীক্ষা আছে যেমন WBP, এই সমস্ত বিভিন্ন পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। তো আজকে দেখো আমি যে টপিকগুলো রেখেছি, মানে এই টপিকগুলো আমাদের পড়ানো হয়ে গেছে। তো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই প্লেলিস্টে গিয়ে আগের এই টপিকের ভিডিও যেগুলো বানানো আছে সেগুলো তুমি অবশ্যই চেক করো। তো সেই টপিকের উপরেই কিন্তু আমি আজকের মক টেস্টটা রেখেছি। আমি কিছুক্ষণ সময় ওয়েট করছি যাতে তোমরা সবাই এই মক টেস্টে অংশগ্রহণ করতে পারো। তোমরা নিজেরা অংশগ্রহণ করো এবং তোমাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের কাছে শেয়ার করে দাও যাতে বিভিন্ন প্রচুর সংখ্যক স্টুডেন্ট আমাদের সাথে জুড়তে পারে আজকের এই মক টেস্ট সিরিজে। দেখো, আমি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড ক্লাস 1-এ রেখেছিলাম, তাই না? তো সেটা থাকবে। তার সাথে সাথে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ক্লাসটা সেটা থেকে আমি মক টেস্ট রেখেছি। তারপরে MCQ রেখেছি হচ্ছে এই কমিটিস যে সেকশনটা ছিল সেখান থেকে। তাছাড়া দেখো, আমি প্রিঅ্যাম্বল আগের দিন পড়িয়েছি, তো সেখান থেকেও আমি কিন্তু মক টেস্ট নিচ্ছি। তো তোমরা সবাই জুড়ে যাও, আমরা মক টেস্ট আরম্ভ করবো। তো তোমরা কি করবে, মক টেস্টের অবশ্যই অ্যান্সার করবে। আমি কোশ্চেন অন স্ক্রিন দেখাবো, তো তোমরা অ্যান্সারটা চ্যাট বক্সে বা কমেন্ট বক্সে জানাবে। তো কিভাবে জানাবে, তুমি কোশ্চেন নাম্বারটা লিখবে। কোশ্চেন নাম্বারটা ধরো 2 নম্বরের কোশ্চেন, তো 2 লিখবে এবং একটু স্পেস দিয়ে বা একটা হাইফেন দিয়ে, তো তার যে ইয়েটা হবে, অপশানটা হবে, ধরো 2-এর C অ্যান্সার হবে, তো তুমি 2-এর C জাস্ট এইটুকু ওখানটাতে লিখবে, ঠিক আছে? তো তাহলে আমি বুঝতে পেরে যাব এবং নিজেরাই ইভ্যালুয়েশন করবে। আমি অ্যান্সারটাও বলে দেবো এই সাথে সাথে। আজকের যে ক্লাসটা সেটার PDF-এর জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও। তো চলো, শুরু করার আগে আমি কিছু কথা বলে নিই। যেমন WBCS এবং অন্যান্য সমস্ত চাকরির পরীক্ষার কমনযোগ্য নোটস, মক টেস্ট ইত্যাদির জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করো। তাছাড়া আমাদের অ্যাপ যেটা আছে সেখানে 4 রকমের কোর্স অনগোয়িং চলছে, তো তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা চেক করে নিতে পারো। ওকে, দেখো, আগের দিনে কিছু কোশ্চেন আমি দিয়েছিলাম তোমাদেরকে, নিশ্চয়ই মনে আছে। তো সেই কোশ্চেনগুলো আমি ডিসকাস করে নিই, তারপরে আজকের যে মক টেস্ট সিরিজ সেটাতে আমি শুরু করে দেবো। ওকে, তো যে ফার্স্ট দিনের যে কোশ্চেনটা ছিল, ফার্স্ট কোশ্চেন, সেটা হচ্ছে হুইচ ডে সেলিব্রেটেড অন দ্য বার্থডে অফ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো তোমরা সবাই জানো এটা টিচার্স ডে হিসেবে পালন করা হয়, তোমরা অনেকেই অ্যান্সার করেছো। আর দেখো, তারপরে কোশ্চেন ছিল যে কে প্রিঅ্যাম্বলকে বলেছে কি নোট টু দ্য কনস্টিটিউশন, তো এটা হবে স্যার আর্নেস্ট বার্কার, তোমরা এটাও অ্যান্সার করেছো। আর তারপরে ছিল কোশ্চেন যে কোন দুটো কেস প্রিঅ্যাম্বলের সাথে যুক্ত, তো একটা হবে বেরুয়ারি কেস এবং কেশবানন্দ ভারতী কেস। মনে আছে তো বেরুয়ারি কেসে কি বলেছিলাম, যে বেরুয়ারি কেসে সুপ্রিম কোর্ট বলেছিল যে প্রিঅ্যাম্বল আমাদের যে কনস্টিটিউশন বা সংবিধান সেটার অংশ নয়, কিন্তু আবার কেশবানন্দ ভারতী কেসে তখন বলল কি এই যে প্রস্তাবনাটা সেটা আমাদের সংবিধানেরই অংশ এবং সেটা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের মধ্যে পড়ে, তো সেরকম একটা প্রস্তাব এসেছিল। হ্যাঁ,
তো ঠিক আছে, তো আজকের যে সেশন সেটা আমরা স্টার্ট করছি। ঠিক আছে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই অ্যান্সার জানাও, বেশি বেশি করে এটা শেয়ার করো যাতে অনেকজন আমাদের সাথে যুক্ত হতে পারে, তাহলে কম্পিটিশনটাও ভালো হবে। তো প্রথম কোশ্চেনটা দেখো, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ এনাক্টেড বাই এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেট আপ আন্ডার দ্য রিকমেন্ডেশন অফ, মানে যে গণপরিষদ সেটা তৈরি করা হয়েছিল কোন প্ল্যানের রিকমেন্ডেশনে। ঠিক আছে, আমি 2-3 সেকেন্ড মতো ওয়েট করব, তো তার মধ্যে তোমরা অ্যান্সারটা দিয়ে দেবে। ঠিক আছে, তো এটার অ্যান্সার কী হবে কমেন্ট সেকশনে জানাও। তো এটার অ্যান্সার হবে ক্যাবিনেট মিশন প্ল্যান। ঠিক আছে, তো আমরা আগের দিন পড়েছিলাম, মনে আছে তো, হিস্ট্রি অফ কনস্টিটিউশন বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে আমি বলেছিলাম ওই ক্লাস 2টাতে যে ক্যাবিনেট মিশন প্ল্যানের মাধ্যমে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদটা তৈরি করা হয়েছিল। ঠিক আছে, তো এটা কত সালে ছিল? 1946, তাই তো, 1946 এই সালটাতে ক্যাবিনেট মিশন প্ল্যানের দ্বারা। তারপরে দেখো পরের কোশ্চেন, মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট এটা অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অ্যাক্ট? তো কমেন্ট সেকশনে জানাও। মন্টেগু চেমসফোর্ড রিপোর্টটা কার সাথে অ্যাসোসিয়েটেড ছিল? তো এটার অ্যান্সার হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, তাই তো। তো মন্টেগু কে ছিলেন? মন্টেগু ছিলেন সেক্রেটারি অফ দ্য স্টেট। আর চেমসফোর্ড কে ছিলেন? চেমসফোর্ড ছিলেন আমাদের যে ভাইসরয় বা গভর্নর জেনারেল, তাই না? আমি আগের দিন ডিসকাস করেছিলাম, তোমরা ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই দেখো। আর একটা রিপোর্ট কী ছিল? মিনলো মন্টে রিফর্ম, মনে আছে তো? মিনলো মন্টে রিফর্মের কথা বলেছিলাম, ওটা কত সাল ছিল? 1909, তাই না? মন্টে মিন্টো রিফর্ম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909। তারপরে কোশ্চেন দেখো, দ্য কনস্টিটিউশন শুড গিভ ইন্ডিয়ার ডোমিনিয়ন স্ট্যাটাস ওয়াজ এ প্রপোজাল ইন, কোন প্রপোজালের মাধ্যমে ভারতবর্ষকে ডমিনিয়ন স্ট্যাটাস দেবে এটা ঘোষণা করেছিল? ডমিনিয়ন স্ট্যাটাস বলতে আমি ডিসকাস করেছিলাম ডমিনিয়ন আর সোভার্নের মধ্যে পার্থক্য বলেছিলাম। তো আমাদের ইন্ডিয়াকে ডমিনিয়ন স্ট্যাটাস দেবে, ডমিনেশন স্ট্যাটাস দেবে, সেটা কোন প্ল্যানের মাধ্যমে বলা হয়েছিল? তো এটার অ্যান্সার হবে ক্রিপস মিশন। ওকে, ক্রিপস মিশনের মাধ্যমে ভারতবর্ষকে ডমিনেশন স্ট্যাটাস দেবে এই কথাটা বলেছিল। ঠিক আছে, তোমরা কমেন্ট বক্সে পুরো অ্যান্সারটা লিখতে হবে না, শুধু কোশ্চেনের দাগ নাম্বারটা দেবে এবং অপশানটা দেবে। ঠিক আছে, যেমন এখানে 3 এর বি। ওকে, তারপরে কোশ্চেন দেখো, কে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ছিলেন? কে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ছিলেন? কে ছিলেন গণপরিষদের প্রেসিডেন্ট? কে ছিলেন? তবে রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদের প্রেসিডেন্ট, তাই তো। তারপরে দেখো কোশ্চেনটা, যে আমাদের যে নতুন যে কনস্টিটিউশনটা, ইন্ডিয়ান নিউ কনস্টিটিউশন, সেটা কবে অ্যাডাপ্ট করা হয়েছিল? কবে অ্যাডাপ্ট করা হয়েছিল? অ্যাডাপ্ট মানে কি, সাইন করা কবে হয়েছিল? এটা কিন্তু ইনঅ্যাক্টমেন্ট বলেনি, মাথায় রাখতে হবে, এটা অ্যাডাপ্ট করার কথা বলা হয়েছে। তো এর আনসার হবে কি 26শে নভেম্বর 1949। তাহলে এই দিনটাতে কনস্টিটিউশনটা অ্যাডাপ্ট করা হয়েছিল। আর এই যে 26শে জানুয়ারি 1950, এই দিনটাতে কি করা হয়েছিল? এনঅ্যাক্টমেন্ট করা হয়, কনস্টিটিউশনটাকে এনঅ্যাক্টমেন্ট করা হয়, তাই তো। তারপরে কোশ্চেন দেখো, নেম দ্য চেয়ারম্যান অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস সাব কমিটি অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। মানে মনে আছে তো যে একটা কমিটি ছিল যে ফান্ডামেন্টাল রাইটস এবং এক্সক্লুডেড এবং পার্শিয়ালি এক্সক্লুডেড এরিয়াস, ট্রাইবাল এরিয়াসের একটা কমিটি ছিল, যার চেয়ারম্যান ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল।
তার মধ্যে কয়েকটা সাব কমিটি ছিল। সেই সাব কমিটির মধ্যে একটা সাব কমিটি হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস সাব কমিটি। তো তার চেয়ারম্যান কে ছিলেন? তো এটার অ্যান্সার হবে কি? JB কৃপালিনী। দেখো, অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস, মাইনরিটিস অ্যান্ড ট্রাইবাল অ্যান্ড এক্সক্লুডেড এরিয়াস, এটা একটা কমিটি ছিল। তার চেয়ারম্যান ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তার আন্ডারে কিছু সাব কমিটিস ছিল, তার মধ্যেই এই যে ফান্ডামেন্টাল রাইটসের সাব কমিটির চেয়ারম্যান ছিলেন JB কৃপালিনী। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখি কি বলছে। দ্য ড্রাফটিং কমিটি of the Indian Constitution was formed by the Constituent Assembly on, মানে মোট কথা হচ্ছে ড্রাফটিং কমিটি এটা কবে গঠন করা হয়েছিল। আমি ডেটটা বলেছিলাম, ক্লাস যারা অ্যাটেন্ড করেছো আমি হোপফুল যে তারা অনেক বেশি বেশি অ্যান্সার করবে। সেসব দিয়ে দেখতেই পাওয়া যাবে কেমন কি করছো পারফরমেন্স। তো এটার অ্যান্সার হবে কি 29শে আগস্ট 1947, তাই না? তারপরে দেখো, আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ তাতে কোন কালারটা ইউজ করা আছে? চক্রটার, মানে হুইলে কোন কালারটা ইউজ করা হয়? অ্যান্সার দাও দেখি কতজন অবজারভেশন পাওয়ার কতটা চেক করা যায়। তো এটার অ্যান্সার হবে কি নেভি ব্লু, তাই না? যে আমাদের ফ্ল্যাগ আছে তাতে কি হয়, চক্রটা যেটা থাকে একদম মধ্যেখানটায়, তো সেটার রং কি থাকে? নেভি ব্লু, তাই না? তারপর নেক্সট কোশ্চেন দেখি। দ্য প্রিয়াম্বল টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যামেন্ডমেন্ট ইন হুইচ ইয়ার? কোন বছরে আমাদের যে প্রিয়াম্বল বা প্রস্তাবনাটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল? ঠিক আছে, কোন সালে? তোমাদের যদি এই কোশ্চেনগুলো ভালো লাগে বা কোশ্চেনে কিছুটা হেল্পফুল হয়, ক্লাসগুলো অ্যাটেন্ড করে যদি হেল্পফুল হয়, তাহলে আমার একটাই রিকোয়েস্ট যে শেষকালে ভিডিওটা এন্ড হওয়ার আগে একটা লাইক দিয়ে দিও। ঠিক আছে, তো এটার অ্যান্সার কি হবে? 1976। কততম অ্যামেন্ডমেন্ট? 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তাই তো? 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটার মাধ্যমে কি করা হয়েছিল? প্রিয়াম্বলটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল। এবং আমরা জানি কি এটাই একমাত্র অ্যামেন্ডমেন্ট যেটা প্রস্তাবনাতে করা হয়, একটা বারই অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, তাই না? তারপরে কোশ্চেন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং চ্যাপ্টার provisions has been described as the soul of the constitution? তাহলে কনস্টিটিউশনের কোন চ্যাপ্টারটা বা প্রভিশনটা সোল বলা হয়? অ্যান্সার কি হবে? আই থিঙ্ক তোমরা সবাই অ্যান্সার সঠিকই দেবে। দ্য প্রিয়াম্বল, প্রিয়াম্বলকে কি বলা হয়? সোল বলা হয়, তাই না? আর হার্ট অ্যান্ড সোল বললে যে কোন আর্টিকেলটাকে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলা হয়, বা কোন আর্টিকেলটাকে BR আম্বেদকর হার্ট অ্যান্ড সোল বলেছেন, সেটা হবে আর্টিকেল 32, তাই না? আর্টিকেল 32কে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিসক্রাইবস ইন্ডিয়া অ্যাজ এ, কোন অ্যান্সারটা হবে? এটা অ্যান্সার হবে ইউনিয়ন অফ স্টেটস। মানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে আমাদের যে ভারতবর্ষ সেটাকে ইউনিয়ন অফ স্টেটস বলা হয়। মানে আমাদের দেশটা কোনো স্টেটগুলির অ্যাগ্রিমেন্টের দ্বারা সৃষ্টি তা নয়, তার জন্য এটা একটা ইউনিয়ন, স্টেটের নিয়ে একটা ইউনিটি। ওকে, তারপরে দেখো, হাউ মেনি মেম্বার্স অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সাইন্ড দ্য কনস্টিটিউশন অফ দ্য ইন্ডিয়া? কতজন ছিলেন সাইন করার দিনকে? অ্যাট প্রেজেন্ট কতজন ছিলেন?
284, 294, 274, 244, কতজন ছিলেন? এর অ্যান্সার হবে 284 মেম্বার্স। ফার্স্ট টাইম মেম্বার কজন ছিলেন? ফার্স্ট টাইম মেম্বার 389, তাই না? মনে আছে তো পুরোপুরি ছকটা? 389 তাকে ডিভাইড করলে কতজন ছিল? ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে 296 অ্যান্ড 93 প্রিন্সলি স্টেট থেকে, তাই না? আমি যখন ক্লাস করিয়েছিলাম এগুলো সব বলেছিলাম। তারপরে দেখো, হোয়াট ওয়াজ দ্য ডিউরেশন ইন দ্য মেকিং অফ কনস্টিটিউশন, মানে কনস্টিটিউশনটা মেক করতে, তৈরি করতে কতদিন সময় লেগেছে? তো এটা তোমরা হিসাবও করতে পারো বা এটা মনে রাখতে পারো। এটা সময় লেগেছিল কতদিন? 2 years 11 months and 18 days। কোনো কোনো জায়গায় এটা 18-এর জায়গায় 17ও বলে, ঠিক আছে? তো যেটা অপশানে থাকবে সেটাই দেবে। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকেই আর কি আমি তুলেছি, 18 days ছিল পিএসসির কোশ্চেন, ঠিক আছে? তারপরে দেখো, হু অফ দ্য ফলোয়িং মুভড দ্য অবজেক্টিভ রেজলিউশন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে এনেছিলেন? কে? অ্যান্সার দাও। অবজেক্টিভ রেজলিউশন কোথায় আমরা পড়েছি? কোন চ্যাপ্টারে? প্রিঅ্যাম্বল চ্যাপ্টারে পড়েছি, তাই না? প্রিঅ্যাম্বল চ্যাপ্টারে আমরা পড়েছি অবজেক্টিভ রেজলিউশন। কে এনেছিলেন? পণ্ডিত জওহরলাল নেহেরু, ঠিক আছে? পণ্ডিত জওহরলাল নেহেরু অবজেক্টিভ রেজলিউশন আনেন। তারপরে দেখো, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট এ মেম্বার অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? কে ড্রাফটিং কমিটির মেম্বার ছিল না? মনে আছে তো, ড্রাফটিং কমিটি নিয়ে আমি লিখে দিয়েছিলাম যে কোন কোন মেম্বাররা ছিলেন, তাদের লিস্ট দিয়ে দিয়েছিলাম একটা। তো তাদের মধ্যে আমি বলেছিলাম যে এরকম কোশ্চেন আসে যে কে ছিল না, তো ওর মধ্যে থেকে 3টে অপশান দিয়ে দেয় এবং একটা আদার্স কিছু দিয়ে দেয়। তো সেটাই হচ্ছে এরকম টাইপের কোশ্চেন। এর অ্যান্সার কী হবে? মহাত্মা গান্ধী, ঠিক আছে? আমরা জানি বি.আর. আম্বেদকর কী ছিলেন? চেয়ারম্যান ছিলেন, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, তাই তো? কে মুন্সি ইনি ছিলেন, কৃষ্ণস্বামী আইয়ার ইনিও ছিলেন, কিন্তু মহাত্মা গান্ধীজি ছিলেন না ড্রাফটিং কমিটি মেম্বার, তাই না? তারপরে কোশ্চেন দেখো, এটা একটা খুব বড় কোশ্চেন আছে, তোমাদের একটু সময় একটু বেশি করে দিচ্ছি যাতে পড়তে পারো। এখানে বলছে যে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য প্রিঅ্যাম্বল অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড স্টেট হুইচ অফ দেম আর কারেক্ট উইথ দ্য হেল্প অফ গিভেন কোডস। মানে বলছে প্রিঅ্যাম্বল সম্পর্কে এই কথাগুলির মধ্যে কোনগুলি ঠিক আছে, কারেক্ট। এরকম কোশ্চেন কিন্তু তোমরা মেন্স পরীক্ষাতে অবশ্যই পাবে। যত মানে আমি পিছনের দিকে যাব, লাস্টের দিকে যাব, তত একটু টাফ হবে কোশ্চেনগুলো, হ্যাঁ, একটু বড় হবে। তবে যদি তোমরা ক্লাসগুলো করে থাকো তো তোমাদের কাছে এগুলো খুবই মানে সহজেই তোমরা অ্যান্সার করতে পারবে, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট যেটা লেখা আছে কি, দ্য অবজেক্টিভ রেজলিউশন প্রপোজড বাই পণ্ডিত নেহেরু আলটিমেটলি বিকাম দ্য প্রিঅ্যাম্বল। ইট ইজ নট জাস্টিকেবল ইন নেচার, it cannot be amended, it cannot override the specific provisions of the constitution। তো কি হবে, কোনগুলো ঠিক হবে? অ্যান্সার দেখো, only 2, 1 and 4, তাই তো? তাহলে কোনটা হবে না? 3টা একদমই হবে না, বাকিগুলো ঠিক আছে। আমরা জানি কি, প্রিঅ্যাম্বল তো একবার অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, মনে আছে তো? কত সালে? 1976। এইভাবে পুরো একদম মনে রেখে দেবে, ঠিক আছে? পুরো একদম যাতে মুখস্থ থাকে জিনিসগুলো। 1976 এই টাইমটাই 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল। সুতরাং এটাকে যে অ্যামেন্ড করা যায় না, এটা অবভিয়াসলি রং হবে, তাই না? তারপরে কোশ্চেনটা দেখো,
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিচার অফ দ্য কনস্টিটিউশন, কোনটা কনস্টিটিউশনের ফিচার নয়? আমি লিখেছিলাম, মনে আছে ক্লাসে করিয়েছিলাম যে স্যালিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, তো তার মধ্যে এটা ছিল যে কোনটা ফিচার নয় সেটা তোমাকে বলতে হবে। কোনটা ফিচার নয়? দেখো, জুডিশিয়াল রিভিউ, এটা ফিচার নয়, এটা কনস্টিটিউশনে ছিল না। তো জুডিশিয়াল রিভিউ কাকে বলে? জুডিশিয়াল রিভিউ রেফার্স টু দ্য পাওয়ার অফ দ্য জুডিশিয়ারি টু ইন্টারপ্রেট দ্য কনস্টিটিউশন অ্যান্ড ল or order of the legislature and executive void। মানে কি জুডিশিয়াল রিভিউ? মানে হচ্ছে জুডিশিয়ারি মানে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস, এগুলো হচ্ছে জুডিশিয়ারি অথরিটি। ঠিক আছে, জুডিশিয়ারি অথরিটি কি করে? লেজিসলেচার মানে যে আইন তৈরি হয়, বা এক্সিকিউটিভ মানে যারা আইনকে বলবৎ করে, তো তাদের যে তৈরি আইনগুলোতে কোনো যদি ডিসপুট থাকে, যে তারা যদি কনস্টিটিউশনের ভায়োলেশন করে, ঠিক আছে, কনস্টিটিউশনের বিপক্ষে কোনো আইন দেয়, তাহলে সেখানে ইন্টারপ্রেট করবে হচ্ছে জুডিশিয়ারি। ঠিক আছে, এটাকে বলা হয় জুডিশিয়াল রিভিউ। জুডিশিয়াল রিভিউ এই কথাটা কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোনো ফিচার নয়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তারপরে দেখো আরেকটা কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন। দ্য প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডাপ্টেড অন 26 November 1949 ডিড নট ইনক্লুড দ্য টার্ম। ভালো লাগছে তো কোশ্চেনগুলোতে? তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও যে কেমন লাগছে কোশ্চেনগুলো। দেখো, ফার্স্ট যে অপশানটা আছে সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি অ্যান্ড রিপাবলিক, বলছে যেদিন কনস্টিটিউশনটার প্রিয়াম্বল অ্যাডাপ্ট করা হয়, ঠিক আছে, প্রিয়াম্বল যেদিন অ্যাডাপ্ট করা হয় সেদিন এইগুলোর মধ্যে কোন টার্মটা ছিল না প্রিয়াম্বলে। অর্থাৎ এটা একটা ঘুরিয়ে কোশ্চেনটা দিয়েছে, মানে প্রথমে কোন টার্মটা ছিল না বলতে পরে তার মানে ইনক্লুড করা হয়েছে কোন টার্মগুলো, তাই না? তো দেখো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে এ, অর্থাৎ 1, 2 and 3। আমরা জানি কি সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি এই তিনটে কথা পরবর্তীকালে অ্যামেন্ডমেন্ট করে অ্যাড করা হয়েছে, তাই না? তো এটাই ফার্স্ট টাইম ছিল না, একদম ইজি কোশ্চেন। তারপরে দেখো এই কোশ্চেনটা একটু বড় আছে, হ্যাঁ, তো আমি পড়ে দিচ্ছি। দেখো খুবই ইজি কোশ্চেন, তোমরা পারবে। Which of the following statements about the formation of constituent assembly are correct বা is correct? মানে গণপরিষদ সম্পর্কে কোন, মানে গণপরিষদ তৈরি সম্পর্কে কোন স্টেটমেন্টগুলি ঠিক? তো প্রথম স্টেটমেন্ট কি বলছে? দ্য মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়ার চুজেন অন দ্য বেসিস অফ দ্য প্রভিন্সিয়াল ইলেকশন অফ 1946। মানে 1946 সালে প্রভিন্সের যে সমস্ত ইলেকশন হয় তার মাধ্যমে গণপরিষদটা সেট আপ করা হয়েছে, মানে গণপরিষদের মেম্বারগুলি সেট আপ করা হয়েছে। ঠিক আছে, এটা একটা বলছে ফার্স্ট। তারপরে কি বলছে? দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিড নট ইনক্লুড রিপ্রেজেন্টেটিভস অফ দ্য প্রিন্সলি স্টেটস। মানে গণপরিষদের মধ্যে কোনো প্রিন্সলি স্টেটের মেম্বার ছিল না, তো কোনো রিপ্রেজেন্টেটিভ প্রিন্সলি স্টেট থেকে ছিলেন না। তারপরে দেখো কি বলছে 3 নম্বরটা, দ্য ডিসকাশন উইদিন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়ার নট ইনফ্লুয়েন্সড বাই ওপিনিয়ন এক্সপ্রেসড বাই দ্য পাবলিক। মানে গণপরিষদে যে ডিসকাশনগুলি হয়েছিল সেখানে কোনো পাবলিকের ওপিনিয়ন নেওয়া হয়নি। আর তারপরে কি বলছে? ইন অর্ডার to create a sense of collective participation, submissions were solicited from the public। মানে বলছে যে একটা কালেকটিভ পার্টিসিপেশন যেটা তৈরি করা হয়েছিল তাতে পাবলিকদের যে রিকোয়েস্টগুলো সেগুলোকে সাবমিট করা হয়েছিল। তো কি হবে অ্যান্সার? 1 and 4। তার মানে কি বলছে? 1 and 4টা
কারেক্ট, 1 and 4, ঠিক আছে। 1 আর 2 কারেক্ট নয়। প্রথমত প্রিন্সলি স্টেট থেকে 93 জনকে নেওয়া হয়েছিল আমরা জানি, এবং ডাইরেক্টলি যে সমস্ত পাবলিকের ইনফ্লুয়েন্স ছিল সেটা কিন্তু ছিল না কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ডিসকাশনের মধ্যে, তাই না? তারপরে দেখো, হাউ মেনি মেম্বার্স ওয়ার অ্যাসাইন্ড বাই ক্যাবিনেট মিশন ইন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, মানে ক্যাবিনেট মিশনে কতজন মেম্বার ছিলেন, ঠিক আছে, ক্যাবিনেট মিশনের মেম্বার কতজন ছিলেন, এটা অ্যান্সার কি হবে? তো এটার অ্যান্সার হবে হচ্ছে 296। ব্রিটিশ ইন্ডিয়া থেকে 296 মেম্বার্সই কিন্তু ছিল যারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্যে ক্যাবিনেট মিশন প্ল্যানের দ্বারা অ্যাসাইন করা হয়েছিল, তাই না? আর 93 ছিল প্রিন্সলি স্টেট থেকে, মনে রাখতে হবে। দেখো, ক্যাবিনেট মিশন যেটা ছিল সেই প্ল্যানের মধ্যে ছিলেন হচ্ছে লর্ড প্যাট্রিক লরেন্স, ইনি ছিলেন সেক্রেটারি অফ দ্য স্টেট ওই সময়টায়। তারপরে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, মানে ক্রিপস তিনি ছিলেন হচ্ছে প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড অফ ট্রেড, অ্যান্ড আরেকজন ছিলেন কে, এভি আলেকজান্ডার, তিনি কে ছিলেন? দ্য ফার্স্ট লর্ড অফ দ্য অ্যাডমায়ারলিটি, ঠিক আছে। তো এই কটাই কোশ্চেন ছিল, আমি অ্যারেঞ্জমেন্ট করেছিলাম মক টেস্টের জন্য। তোমরা কমেন্ট সেকশানে কতজন কটা পারলে সেটা তোমরা কমেন্ট সেকশানে জানাও, যে কতজন কটা পারলে, নিজে নিজে ইভ্যালুয়েট করে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে কতটা আমি পড়াতে পারছি আর কি। তো দেখো, নেক্সট টপিক যেটা থাকবে আমি আগে থেকে বলে দিচ্ছি, সেটা হবে পার্টস অফ দ্য কনস্টিটিউশনের যে পার্টস থাকবে সেটা নিয়ে আমি নেক্সট ক্লাসটা রাখবো, ঠিক আছে। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস হবে, তোমরা অ্যাটেন্ড থেকো সেই ক্লাসটাতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই নিচে একটা লাইক প্রেস করে যেও, ঠিক আছে। এটা আমার একান্তই অনুরোধ বা রিকোয়েস্ট বলতে পারো। থ্যাংক ইউ, গুড নাইট।